হ্যালো স্টুডেন্টস, তো আজকের থেকে আমি তোমাদের জন্য একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি, জিকে সিরিজ। তো দেখো, এই যে বুলেট জিকে সিরিজ, এই সিরিজটি আমি শুরু করতে চলেছি আজকের থেকে। তো এখানে আমি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষা মানে আপকামিং যে কোনো চাকরি পরীক্ষায় তোমাদের অবশ্যই হেল্প হবে। তো এটি হলো ক্লাস নাম্বার 1। তো শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে কোন শিল্পনীতি গড়ে উঠেছে? এ 1948 সালের শিল্পনীতি, বি 1956 সালের শিল্পনীতি, সি 1966 সালের শিল্পনীতি, না ডি 1991 সালের শিল্পনীতি। তো বলেছে যে এখানে যে মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে কোন শিল্পনীতি গড়ে উঠেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1956। 1956 সালের শিল্পনীতি, এই সময়ই এই মহালানবিশ মডেলের ওপর ভিত্তি করে এই শিল্পনীতিটি গড়ে উঠেছে। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। আর এই সময় কিন্তু হয়েছিল দ্বিতীয় 5 ইয়ার প্ল্যান, মানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, মানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই 1956 সালেই কিন্তু হয়েছিল। তো মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? মানে বলেছে যে কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার করেন প্রথম? এ অনিতা সুদ, বি আরতি সাহা, সি মিহির সেন, না ডি ব্রোজেন দাস। তো বলেছে যে ভারতীয় হিসাবে প্রথম মানে ইংলিশ চ্যানেল সাঁতারে পার হয়েছেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মিহির সেন। তো মনে রাখবে, মিহির সেন তিনি প্রথম ভারতীয় হিসাবে মানে ইংলিশ চ্যানেল পার করেন। আর তিনি কিন্তু বাঙালি। যদি এইভাবে কোশ্চেন আসে যে প্রথম পুরুষ, তাও হবে মিহির সেন হবে। আর যদি বলে প্রথম পুরুষ বাঙালি, তাও কিন্তু এই মিহির সেনই উত্তর হবে। আর যদি বলে প্রথম মহিলা, তাহলে হবে যে অপশন নাম্বার বি, আরতি সাহা। আরতি সাহা হলো প্রথম মহিলা, তিনিও ছিলেন কিন্তু বাঙালি। তো প্রথম মহিলা বললেও হবে আরতি সাহা, আর প্রথম মহিলা বাঙালি বললেও হবে আরতি সাহা। আর যে অপশন নাম্বার এ যে রয়েছে অনিতা সুদ, এটি কিন্তু সবথেকে দ্রুততম, মানে ফাস্টেস্ট চ্যানেল পার করেছিলেন, ইংলিশ চ্যানেল পার করেছেন সবথেকে দ্রুততম, 8 ঘন্টা 15 মিনিটে তিনি পার করেছিলেন। তো যদি বলে যে সবথেকে দ্রুততম কে পার করেছেন, তখন উত্তর হবে অনিতা সুদ। তো তিনটাই বলে দিলাম, পরীক্ষায় যেটা আসবে তোমরা বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, আরোগ্য নিকেতন এ রচয়িতা কে? এ গোকুল নাগ, বি সুবোধ ঘোষ, সি কালিদাস নাগ, না ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো বলেছে যে এখানে আরোগ্য নিকেতন এই রচয়িতা হলেন কে? তো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মনে রাখবে, এদের উত্তর হবে অপশন নাম্বার ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি এই আরোগ্য নিকেতন রচয়িতা করেছেন, মানে রচনা করেছিলেন। আর তিনি এই আরোগ্য নিকেতনের জন্য কিন্তু রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 1953 সালে, আর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 1956 সালে। তো মনে রাখবে, এই আরোগ্য নিকেতনের জন্যই এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই যে 1953 সালে, 1953 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। আর হলো 1956 সালে, 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। দুটো পুরস্কারই এই আরোগ্য নিকেতনের জন্যই পেয়েছেন। আর তিনি কিন্তু গণদেবতাও রচনা করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো মনে রাখবে, আরোগ্য নিকেতন আর গণদেবতা এই দুটোই কথাই বলে দিলাম আমি। গণদেবতা পরীক্ষায় আসে, তার জন্য বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, রুর রুর শিল্পাঞ্চলটি নির্ভর করে কিসের ওপর? এ আণবিক শক্তির ওপর, বি খনিজ তেলের ওপর, সি প্রাকৃতিক গ্যাসের ওপর, না ডি কয়লার ওপর। তো এখানে বলেছে যে রুর শিল্পাঞ্চলটি নির্ভর করে কিসের ওপর? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কয়লার ওপর। তো কয়লার ওপর এই রুর শিল্পাঞ্চলটি নির্ভর করে। আর পশ্চিমবঙ্গের রুল বলা হয় কাকে? মনে রাখবে, কোন শহরকে? দুর্গাপুর। দুর্গাপুর শহরকে বলা হয় পশ্চিমবঙ্গের রুর। আর এই দুর্গাপুর হলো পশ্চিম বর্ধমান জেলার আর একটি শহর। মনে রাখবে, পশ্চিম বর্ধমান জেলার একটি শহর হলো দুর্গাপুর।
আর এই পশ্চিম বর্ধমান কিন্তু 23তম জেলা, পশ্চিমবঙ্গের 23তম জেলা, মানে নবীন জেলা। তো মনে রাখবে যে রুর শিল্পাঞ্চলটি কয়লার উপর নির্ভর করে, আর পশ্চিমবঙ্গে রুর বলা হয় দুর্গাপুরকে। তো দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, গান্ধীজিকে মিকি মাউস আখ্যা দেন কে? তো গান্ধীজিকে মিকি মাউস আখ্যা দেন কে? এ বিজয়লক্ষ্মী পণ্ডিত, বি উইনস্টন চার্চিল, সি সুচেতা কৃপালিনী, না ডি সরোজিনী নাইডু। তো এখানে বলেছে যে গান্ধীজিকে মিকি মাউস আখ্যা দেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু তিনি এই মিকি মাউস আখ্যা দিয়েছেন গান্ধীজিকে। আর গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন? তো অপশন নাম্বার বি, উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল গান্ধীজিকে এই অর্ধনগ্ন ফকির এটি বলেছিলেন। এটাও কিন্তু পরীক্ষা অনেকটাই আসে, মনে রাখবে। আর মনে রাখবে যে সরোজিনী নাইডু ছিলেন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসেবে সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। আর তিনি কিন্তু কোনো রাজ্যের প্রথম গভর্নর ছিলেন, মনে রাখবে। ভারতের প্রথম গভর্নর যে কোনো রাজ্যের, উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর ছিলেন। আর যদি পরীক্ষা আসে যে ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা সিএম কে ছিলেন, মুখ্যমন্ত্রী, তখন কিন্তু সুচেতা কৃপালিনী হবে উত্তর। আর সুচেতা কৃপালিনী মনে রাখবে উত্তরপ্রদেশে, তিনিও কিন্তু উত্তরপ্রদেশেরই ছিলেন মুখ্যমন্ত্রী। তো দুটোই বলে দিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, কে জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য নয়? এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বি রাজ্যের রাজ্যপাল, সি মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী, না ডি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক। তো বলেছে যে কে জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য নয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রাজ্যের রাজ্যপাল। রাজ্যের রাজ্যপাল তিনি এই জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর সদস্য নয়, মনে রাখবে রাজ্যপাল সদস্য নয়। তো সদস্য কোনগুলি? যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী, কেন্দ্রীয় সভার অঞ্চলের প্রশাসক, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে নীতি আয়োগ, এই সবাই এই জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য। তো রাজ্যপাল কিন্তু সদস্য নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, চারমিনার। চারমিনার কে নির্মাণ করেন? এ মোহাম্মদ কুতুব শাহ, বি জাহাঙ্গীর, সি আকবর, না ডি মোহাম্মদ আদিল শাহ। তো বলেছে এখানে যে চারমিনার কে নির্মাণ করেন? তো চারমিনার কিন্তু অবস্থিত হলো হায়দ্রাবাদে, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের শহরে অবস্থিত চারমিনার। আর এটি নির্মাণ করেন অপশন নাম্বার এ, মোহাম্মদ কুতুব শাহ। মনে রাখবে মোহাম্মদ কুতুব শাহ তিনি এই চারমিনার নির্মাণ করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি? এ 1টি, বি 2টি, সি 23টি, না ডি 46টি। তো বলেছে যে ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি? তো আগে জেনে রাখি যে মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। তার মধ্যে 44টি থাকে হলো অটোজোম বা দেহ ক্রোমোজোম, আর 2টি থাকে হলো সেক্স ক্রোমোজোম। তো মনে রাখবে মানুষের থাকে হলো 46টি, 44টি অটোজোম মানে দেহ ক্রোমোজোম, আর 2টি হলো সেক্স ক্রোমোজোম। এই 46টি মানুষের দেহে থাকে। আর ব্যাকটেরিয়ার দেহে থাকে অপশন নাম্বার এ, 1টি। ব্যাকটেরিয়ার দেহে 1টি ক্রোমোজোম থাকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমাদের এই সেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দাও, কারণ তোমাদের লাইক আর শেয়ার দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? এ যে কোনো দিকে করতে পারে, বি বস্তুর গতির অভিমুখে, সি বস্তুর গতির বিপরীতে, না ডি ওপরের কোনোটিই নয়। তো বলেছে যে ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, বস্তুর গতির বিপরীতে। তো ঘর্ষণ বল কিন্তু আমাদের গতির বিপরীতেই হয়। আমরা যেদিকে হেঁটে যাই তার বিপরীতেই ঘর্ষণ বল কাজ করে। যদি সেটা না হতো তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না। যেরকম যদি ঘর্ষণ বল 0 হয়ে যায়, মানে শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু আমরা হাঁটতে পারবো না।
এর জন্যই মানে ঘর্ষণ বল আমরা যেদিকে এগিয়ে যাই তার পেছনে বিপরীত দিকে ঘর্ষণ বলটি কাজ করে। তো মনে রাখবে এটির উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, বিগ ব্যাং। বিগ ব্যাং থিওরি বিবৃত করে কি? এ সূর্যের সৃষ্টি, বি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সি অণুজীবের সৃষ্টি, না ডি মাধ্যাকর্ষণের সৃষ্টি। তো এখানে বলেছে যে বিগ ব্যাং এই থিওরি বিবৃত করে কোনটি বিবৃত করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ব্রহ্মাণ্ডের সৃষ্টি এটি বিবৃত করে এই বিগ ব্যাং থিওরি। আর এই বিগ ব্যাং থিওরির জনককে মনে রাখবে জর্জেস লিমেন্ট্রি। মনে রাখবে জর্জেস লিমেন্ট্রি, এটি হলো বিগ ব্যাং থিওরির জনক। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, কোনটি মানুষের অতিরিক্ত রেচন অঙ্গ? এ ক্ষুদ্রান্ত, বি ত্বক, সি যকৃৎ, না ডি সবগুলি। তো বলেছে যে মানুষের অতিরিক্ত রেচন অঙ্গ হলো কোনটি? তো আগে জেনে রাখো যে মানুষের প্রধান রেচন অঙ্গ কোনটি। তো মানুষের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক অথবা কিডনি, মানে বৃক্ককেই কিডনি বলে। এটি হলো মানুষের প্রধান রেচন অঙ্গ। আর মানুষের প্রধান রেচন পদার্থ হলো ইউরিয়া। মনে রাখবে মানুষের রেচন পদার্থ হলো প্রধান ইউরিয়া, আর পাখিদের ক্ষেত্রে হবে ইউরিক অ্যাসিড। আর এখানে বলেছে অতিরিক্ত, যেরকম ত্বক, যকৃৎ, ফুসফুস, তারপরে কর্ণগ্রন্থি, ক্ষুদ্রান্ত, এই সবগুলি কিন্তু আমাদের অতিরিক্ত রেচন অঙ্গ। তো এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি, সবগুলি। সবগুলি হলো আমাদের অতিরিক্ত মানুষের রেচন অঙ্গ। তো ক্ষুদ্রান্ত, ত্বক, যকৃৎ আর ফুসফুসকেও বলতে পারি আমরা, কর্ণগ্রন্থি, এগুলি সবগুলিকেই আমরা বলতে পারি যে অতিরিক্ত রেচন অঙ্গ। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তনের কী পরিবর্তন লক্ষ্য করা যাবে? এ প্রথমে বাড়বে পরে কমবে, বি ক্রমশ বাড়তে থাকবে, সি প্রথমে কমবে পরে বাড়বে, না ডি ক্রমশ কমতে থাকবে। তো এখানে বলেছে যে জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা উত্তপ্ত করলে জলের আয়তনের কী পরিবর্তন লক্ষ্য করা যাবে? তো কনসেপ্টটি জেনে রাখো, আমি বলে দিই। মনে রাখবে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের আয়তন কমবে। তারপরে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন হলো বাড়বে। তো মনে রাখবে যে প্রথম 4 ডিগ্রি পর্যন্ত আয়তন কমবে, তারপর 4-এর পরবর্তী থেকে 100 পর্যন্ত আয়তন বাড়বে। তো এখানে কিন্তু বলেছে 0 থেকে 4, তো এটা ক্ষেত্রে হবে অপশন নাম্বার ডি, ক্রমশ কমতে থাকবে। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ক্রমশ কমতে থাকবে। 4-এর পরের থেকে 100 পর্যন্ত কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। তো মনে রাখবে এটা যদি পরীক্ষায় আসে যে 4 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বা 4-এর বেশি, তখন কিন্তু বলবে যে আয়তন বাড়বে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 13 নাম্বার কোশ্চেন, আইডিবিআই এর প্রতিষ্ঠা হয় কত সালে? এ জুলাই 1962, বি জুলাই 1964, সি জুলাই 1966, না ডি জুলাই 1968। তো কোন সালে প্রতিষ্ঠা করা হয় এই আইডিবিআই? এটি একটি ব্যাংক কিন্তু, মনে রাখবে আইডিবিআইয়ের ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আর এটি প্রতিষ্ঠা করা হয় অপশন নাম্বার বি, জুলাই মাসের 1 জুলাই 1964 সালে। মনে রাখবে 1 জুলাই 1964 সালে এই আইডিবিআই এটি প্রতিষ্ঠা হয়। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নাম্বার কোশ্চেন, আইসিসি মেন টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022 কে চ্যাম্পিয়ন হলো? এটা কি হবে না, কে চ্যাম্পিয়ন হয়েছিল? এ নিউজিল্যান্ড, বি ইংল্যান্ড, সি ইন্ডিয়া, না ডি অস্ট্রেলিয়া। তো বলেছে যে আইসিসি টি20 মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মানে 2022 সালে যেটা হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? তো মনে রাখবে এটির উত্তর হবে অপশন নাম্বার বি, ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল 2022 সালে টি20 আইসিসি ওয়ার্ল্ড কাপে। আর এটি হোস্ট করেছিল হলো অস্ট্রেলিয়া। তো 2022 সালে হোস্ট করেছিল হলো অস্ট্রেলিয়া, আর এটি হলো 2024 সালে আবার হবে, এই বছরই হবে। তো 2024 সালে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকা এই দুটি দেশ
আয়োজন করবে, মানে হোস্ট করবে। 2024 সালে করবে, হোস্ট করবে। এটাও পরীক্ষায় আসে যে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকা এই দুটি দেশ এই বছর আয়োজন করবে। আর অস্ট্রেলিয়া কিন্তু 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মনে রাখবে। 2023 সালে যেটা জিতেছে অস্ট্রেলিয়া, সেটা হলো ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো এই সময় কিন্তু ইন্ডিয়া হোস্ট করেছিল, মানে ইন্ডিয়া ভারতেই হয়েছিল খেলাটা। আয়োজক দেশ ছিল হলো ভারত। এটিও কিন্তু পরীক্ষায় আসে, এর জন্য আমি বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, নিম্নের কোনটি প্রকৃত ফল? এ আপেল, বি আঙুর, সি কাঁঠাল, না ডি আনারস। তো বলেছে যে নিম্নের কোনটি প্রকৃত ফল। তো প্রকৃত ফল হলো কোনগুলি? যেগুলি হলো গর্ভাশয় ফলে পরিণত হয়। তো মনে রাখবে, প্রকৃত ফল হলো যেগুলোর গর্ভাশয় ফলে পরিণত হয় তাকে বলা হয় প্রকৃত ফল। আর যেগুলো গর্ভাশয় ছাড়া অন্য যে কোনো অংশ ফলে পরিণত হয় তাকে বলা হয় অপ্রকৃত ফল। তো এখানে প্রকৃত ফল হবে অপশন নাম্বার বি, আঙুর। আঙুর হলো একটি প্রকৃত ফল। তারপরে রয়েছে যেরকম আম, কলা, এগুলো কিন্তু প্রকৃত ফল। আর এখানে যে রয়েছে যে আপেল, কাঁঠাল, আনারস, তারপরে চালতা, এগুলো সবই কিন্তু অপ্রকৃত ফল। তো আবারও বলছি, প্রকৃত ফলের উদাহরণ হবে আম, কলা, এই যে আঙুর। আর অপ্রকৃত ফল হবে আপেল, কাঁঠাল, আনারস আর চালতা, এই সবগুলি অপ্রকৃত ফল। তো মনে রাখবে, এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 16 নাম্বার কোশ্চেন, নিচের কোন রাশিটির কোনো একক নেই? এ রোধ, বি আপেক্ষিক তাপ, সি আপেক্ষিক রোধ, না ডি আপেক্ষিক গুরুত্ব। তো এখানে বলেছে যে কোন রাশিটির কোনো একক নেই। তো মনে রাখবে, এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বর কিন্তু কোনো একক নেই এই রাশিটির। তো এটি কী হবে? আপেক্ষিক গুরুত্ব মানে হলো কোনো বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তো কোনো বস্তুর ঘনত্বর মান হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপরে বাই দিয়ে নিচেও কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বও কিন্তু গ্রাম পার সেমি কিউব। তো দূরে দূরে কাটা চলে যায়, এর জন্য কোনো মানে রাশি মানে কোনো একক থাকে না। তার জন্য এই আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না। তো গণনা করতে পারি যেটাকে, সেটাকে বলা হয় কিন্তু ভৌত রাশি। মনে রাখবে, ভৌত রাশি বলা হয় যেটাকে আমরা গণনা করতে পারি। তারপরে যেরকম এই যে রোদ রয়েছে, রোদের একক কী হবে? রোদের একক হবে হলো ওহম। তারপরে যে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের একক কী হবে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটি হলো সিজিএস পদ্ধতিতে একক আপেক্ষিক তাপের একক। আর এসআই পদ্ধতিতে হবে জুল পার কেজি কেলভিন। এটি হলো এসআই পদ্ধতিতে একক। আবারও বলছি যে রোধের একক হলো ওহম, আর আপেক্ষিক তাপের একক হলো সিজিএস পদ্ধতিতে একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর এসআই পদ্ধতিতে একক হলো জুল পার কেজি কেলভিন। আর এই যে আপেক্ষিক রোধের যে একক হলো, এটি হলো ওহম মিটার। এটি হলো এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে হলো ওহম সেন্টিমিটার। তো এসআই পদ্ধতিতে ওহম মিটার, আর সিজিএস পদ্ধতিতে হলো ওহম সেন্টিমিটার। তো আমি সবগুলোই কিন্তু বলে দিলাম। আর এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, আপেক্ষিক গুরুত্ব। তারপরে দেখো নেক্সট 17 নাম্বার কোশ্চেন, কে 2023 সালের ইউফা ইউফা মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার সম্মানে ভূষিত হলেন? এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বি লিওনেল মেসি, সি করিম বেনজিমা, না ডি আর্লিং হালানড। তো এখানে বলেছে যে 2023 সালে ইউফা মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার সম্মানে ভূষিত হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লিওনেল মেসি। লিওনেল মেসি তিনি এই সম্মানটি পেয়েছেন, মানে প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন 2023 সালে, ইউফা মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আর লিওনেল মেসি কিন্তু এখন বর্তমানে হলো ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। মনে রাখবে, ইন্টার মিয়ামি এই ক্লাবের হয়ে খেলছে। এটি হলো ইউএসের একটি ক্লাব, ইন্টার মিয়ামি, এই ক্লাবের হয়ে এখন খেলছে। আর লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনার বাসিন্দা, মনে রাখবে, আর্জেন্টিনার। তারপরে দেখো নেক্সট 18 নাম্বার কোশ্চেন, কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় কি বোঝায়? এ বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি, বি বস্তুটির গতিশক্তি, সি বস্তুর অণুগুলির গতিশক্তি, না ডি বস্তুর অণুগুলির গতিশক্তি ও
স্ত্রীশক্তির সমষ্টি। তো এখানে বলেছে যে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় কোনটি? তো প্রথমে বলেছে যে বস্তুটির গতিশক্তি ও স্ত্রীশক্তির সমষ্টি। আর ডি নাম্বার বলেছে বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্ত্রীশক্তির সমষ্টি। এ আর ডি এর মধ্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অপশন নাম্বার ডি। এই ডিটা না থাকলে বিটা উত্তর হতো, কিন্তু ডি রয়েছে এর জন্য ডিটাই উত্তর হবে। তো এটার উত্তর হবে বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্ত্রীশক্তির সমষ্টি। এটাই হলো বস্তুর অভ্যন্তরীণ শক্তি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 19 নাম্বার কোশ্চেন। লরেঞ্জ লরেঞ্জ বক্ররেখা মানে লরেঞ্জ কার্ভ নির্ধারণ করতে সাহায্য করে কি? কি নির্ধারণ করতে সাহায্য করে এই লরেঞ্জ বক্ররেখা? এ দারিদ্র্য, বি বেকারত্ব, সি আয় বন্টন, না ডি মুদ্রাস্ফীতি। তো এখানে বলেছে যে লরেঞ্জ বক্ররেখা এটি নির্ধারণ করতে সাহায্য করে, মানে কি নির্ধারণ করতে সাহায্য করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আয় বন্টন। আয় বন্টন এটি নির্ধারণ করতে সাহায্য করে এই লরেঞ্জ বক্ররেখা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 20 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এ কার্বন ডাইঅক্সাইড, বি মিথেন, সি হাইড্রোজেন, না ডি নাইট্রাস অক্সাইড। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলবে যে এটার উত্তর কী হবে। তো আগের 19টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছেও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।